গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে গল্প আড্ডার 32 নম্বর এপিসোডে। আশা করি সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকে একটি অসাধারণ গল্প আপনাদের শোনাব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে, এক অসাধারণ গল্প। তো শুরু হচ্ছে আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে। ডাক্তার, ডাক্তার জ্বালাতন করিল। এই অর্ধেক রাত্রে চোখ মেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণবাবু। ধড়ফড় করিয়া উঠিয়া পিঠ ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে চাইলাম। ঘড়িতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফারিত নেত্রে কহিলেন, আজ রাত্রে আবার সেই রূপ উপদ্রব আরম্ভ হইয়াছে। তোমার ঔষধ কোনো কাজ লাগিল না। আমার কিঞ্চিত সসংকোচে বলিলেন, আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন। দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হয়ে কহিলেন, ওটা তোমার ভারী ভ্রম, মত নহে। অদপান্ত বিবরণ না শুনলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না। কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল। আমি তাহা উস্কাইয়া দিলাম। একটুখানি আলো জাগিয়া উঠিল ও অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল। মোচাখানা গায়ের উপর টানিয়ে একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসিলাম। দক্ষিণাচরণবাবু বইতে লাগিলেন। আমার প্রথম পক্ষে স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজেই রসাধিক্য ছিল। তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করে অধ্যয়ন করেছিলাম, তাই অবিমিশ্র গৃহীপ্রণায় মন উঠিত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত, গৃহিণী সচিব সখী মিথ, প্রিয়া শিষ্যা ললিতে কলাবৌধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না এবং সুখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়িয়া দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়েছিল, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত। তার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তাহার পর আজ বছর 4 হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল। কুষ্ঠব্রণ হইয়া জ্বর বিকার হইয়া মরিবার দাখিল হইলাম। বাঁচিবার আশা ছিল না। একদিন এমন হইল যে ডাক্তার জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল। সে গব্যঘৃতের সহিত একটা শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল। ঔষধের গুণেই হোক বা অদৃষ্ট ক্রমেই হোক সে যাত্রা বাঁচিয়ে গেলাম। রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই। সেই কটা দিন একটা অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লয়ে প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন। তাহার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো 2 হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রেখেছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন পরাহত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়ে চলিয়া গেলেন। কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন। তাহার পর হইতেই তাহার নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হইল। তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম। তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন, বলিতে লাগলেন, আহ, করো কি, লোকে বলিবে কি? অমন করিয়া দিন রাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করিও না, যেন নিজে পাখা খাইতেছি। এইরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম, তো ভারী একটা কড়াকড়ি ব্যাপার পড়িয়া যাইত। কোনোদিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট উত্তীর্ণ হয়ে যাইত, তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হয়ে দাঁড়াইত। স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত। তিনি বলিতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধহয় তুমি দেখিয়াছ। বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখেই গঙ্গা বহিতেছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণ দিকে খানিকটা জমি
মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মনের মতো একটুকরা বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দিশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার ও ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিৎকর উদ্ভিজের পার্শ্বে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত লাটিন নামের জয়ধ্বজা উড়িত না। বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুবেলা তাহা ধুইয়া সাফ করিয়া বলে রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল ওটা। সেখানে হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুঠির পানসিবাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেকদিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লাপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছি, আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব। আমি তাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলের প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করিয়া দিলাম। আমারই জানুর উপরে তাহার মাথাটা তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন। তাই একটা বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম। দুটি একটি করিয়া প্রস্ফুট বকুল ফুল ঝরিতে লাগিল, এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে এক পার্শ্বে নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় আসিয়া দুই হস্তে তাহার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন। কিছুক্ষণ এইরূপ চুপ করিয়া বসে থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল। আমি বলে উঠিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তখন বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না। আমার স্ত্রী হাসিয়া উঠিলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিঞ্চিৎ অবিশ্বাস ছিল, এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহার সেই হাসির দ্বারা জানাইলেন, কোনো কালে ভুলিবে না, এটা কখনো সম্ভব নয়, এবং আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাৎ যে সকল কথা মনে উদয় হইত, তাহার সম্মুখে গেলে সেগুলোকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপ্পার অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু বহিয়া দর দর ধারায় জল পড়িতে থাকে, সেইগুলো মুখে বলিতে গেলে কেন যে হাসির উদ্রেক করে এ পর্যন্ত বুঝতে পারিলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না। কাজেই চুপ করিয়া যাইতে হইল। জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাক অস্থির হয়ে কহিল। আমি বসে বসে ভাবিতে লাগলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি পিকবধূ বধির হয়ে আছে? বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলিল, একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকে চুপ করিলেন। সদিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন। তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন। আমিও চুপ করে রহিলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতে লাগিল, এবং নিস্তব্ধ ঘরে মশার ভনভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল। হঠাৎ মৌন ভঙ্গ করিয়া দক্ষিণবাবু বইতে আরম্ভ করিলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন। অবশেষে অনেককাল একভাবে কাটাইয়া ডাক্তারও বলিলেন, আমিও বুঝিলাম এবং আপনার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যামো সারিবার নহে, তাহাকে চিরগুণ হইয়া কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন ব্যামো সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নেই, তখন আর কদিন এই জীবনামৃতকে লইয়া কাটাইবে, তুমি একটা বিবাহ করো। এটা যেন কেবল একটা সুযুক্তি বা সদ্বিবেচনার কথা, ইহার মধ্যে যে ভারী একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তাহার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসিবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করে হাসিবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমুচ্চভাবে বলতে লাগলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়ে কহিলেন, নাও নাও, আর বলিতে হইবে না, তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করে বললাম, এই জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না।
শুনে আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিল। তখন আমাকে ক্ষান্ত হইতে হইল। জানি না তখন নিজের কাছে কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারিতেছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশান্ত হয়ে গেছিলাম। এ কার্যে যে ভঙ্গ দিব এমন কল্পনাও আমার মনে ছিল না। অথচ চিরজীবন এই চিররগুণকে লইয়া যাপন করিতে হবে এই কল্পনা আমার নিকট পীড়াজনক হইয়াছিল। হায়, প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইছিলাম, তখন প্রেমের কুহকে সুখের আশ্বাসে সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল। আজ হইতে শেষ পর্যন্ত কেবল আশাহীন সুদীর্ঘ সুতীক্ষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শান্তি নিশ্চয় তিনি দেখিতে পাইয়াছিলেন। তখন জানিতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাহার নিকট কবিত্ব ফলাতে যাইতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত ভাসিয়া উঠিতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর মতো তিনি সমস্তই জানিতেন। এই কথা মনে করিলে আজও লজ্জায় মুড়ে যাইতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়। তাহার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকিত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়া দিলেন। মেয়েটি অবিবাহিত, তাহার বয়স 15 হইবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই, কিন্তু বাহিরের লোকেরা কাছে গুঞ্জন শুনিতাম মেয়েটির কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না। যেমন স্বরূপ তেমন সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে একদিন তাহার সহিত নানা কথা আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত। আমার স্ত্রীকে ঔষধ খাওয়াবার সময় উত্তীর্ণ হয়ে যাইত। তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়েছি, কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই। মরুমির মধ্যে আর একবার মরীচিকা দেখিতে লাগিলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করিতে লাগিল। তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল। তখন প্রায় শুশ্রূষা করিবার এবং ঔষধ খাইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন, যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নেই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বাঁচিয়া তাদের নিজেরাও সুখ নেই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই, তবে আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসাড় যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন, ডাক্তার, কতগুলো মিথ্যা ওষুধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও যাহাতে শীঘ্রই প্রাণটা যায়। ডাক্তার বলেন, ছি, এমন কথা বলিবেন না। আমার কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল। ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম। তার কপাল ধীরে ধীরে হাত বুলাইতে দিতে লাগিলাম। তিনি কহিলেন, এ ঘর বড় গরম, তুমি বাহিরে যাও, তোমার বেড়াতে যাইবার সময় হয়েছে। খানিকটা না বেড়াই আসিলে আবার রাতে তোমার ক্ষুধা হইবে না। বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাহাকে বুঝাইয়াছিলাম, ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়ায় আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয় বলিতে পারি তিনি প্রতিদিন আমার এই ছলনাটুকু বুঝিতেন। আমি নির্বোধ, মনে করিতাম তিনি নির্বোধ। এই বলিয়া দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রইলেন। অবশেষে কহিলেন, আমাকে এক গ্লাস জল আনিয়া দাও। জল খাইয়া বলিতে লাগলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন। জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্যদিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন। কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হয়ে আসে। তাহাতেই তাহার যন্ত্রণা বুঝে যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যাইতে অনুরোধ করেন, এমন সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি
কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পার্শ্বে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল এক একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর পড়িল। আলো আঁধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরে জিজ্ঞাসা করিলেন, ও কে? তাহার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে 2-3 বার অসুস্থ প্রশ্নে জিজ্ঞাসা করিলেন, ও কে? ও কে গো? আমার কেমন দুর্বিদ্ধ হইল। আমি প্রথমে বলিয়া ফিরিলাম, আমি চিনি না। বলিবা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল। পরের মুহূর্তে বললাম, ও আমাদের ডাক্তারবাবু কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন। আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না। পরক্ষণে তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বললেন, আপনি আসুন। আমাকে বলিলেন, আলোটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ জুটিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে 2 শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সেই 2টি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার আর এইটি খাইবার। দেখিবেন 2টাতে মিলাইবেন না, এই ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া যে ওষুধটা 2টি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহাকে কন্যাকে ডেকে এলেন। মনোরমা কহিলেন, বাবা আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেহ নাই, ইয়াকে সেবা করিবে কে? আমার স্ত্রী ব্যস্ত হয়ে উঠিলেন। বলিলেন, না না, আপনি কষ্ট করিবেন না। পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া কহিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সইতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন। এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন। ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি। আমি ঈশ্বরতে আপত্তি দেখাইয়া অন্যতি বিলম্বে সম্মত হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম। ফিরিয়া আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়েছে? তিনি উত্তর করিতে পারিলেন না, নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তখন তাহার কণ্ঠরোধ হইয়াছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডাকিয়া আইলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করিলেন, সেই ব্যথাটা কি বাড়িয়া উঠেছে? ঔষধটা একবার মালিশ করিলে হয় না? বলিয়া শিশিটা টেবিল হইতে লইয়া দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভুল করিয়া এই ওষুধটা খাইয়েছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, হাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। আমি অর্ধ মূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার প্রীত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে তেমন করিয়া তিনি আমার মাথা তার বক্ষের কাছে টানিয়া লইয়া 2 হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সেই কোন স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হয়েছে, তুমি সুখী হইবে। এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলেন, উফ বড় গরম, বলিয়া দ্রুত বাহির হইয়া কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল। কিন্তু আমি যখন তাহাকে আগের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়েছিল আমি কেমন করে বুঝিব? এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম
শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হয়ে আসিয়াছি। পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নেই। কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শান্তি বোধ করিতেই মনোরমা সে বকুলতলা শুভ্র পাথরের বেদির ওপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারায় আচ্ছন্ন। তরুতলের ঝিল্লিধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্নপ্রান্তে একটি শব্দের সরু পার বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম। মনটা বেশ একটু তরলাবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সইয়া আসিল, তখন বর্ণছায়া তলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল শান্তকায় রমণী অবছায়া মধ্যটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হলো ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার উপর কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদবর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শান্ত সায়ন রমণীর মুখের ওপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না। কাছে আসিয়া দুই হাত তাহার হাতকে তুলিয়া ধরে কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না? কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারবো না। কথাটা বলিয়া মাত্র চমকে উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আরেকদিন আর কাকে বলিয়াছি, এবং সেই মুহূর্তে বকুল গাছের শাখার উপর দিয়া, ঝাউ গাছের মাথার উপর দিয়া, কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচে দিয়া, গঙ্গার পুরোপার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটি হাসিয়া বইয়া গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তদ্দটেই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছাভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। তুই জিজ্ঞাসা করলেন, তোমার হঠাৎ এমন হইলে কেন? আমি কাঁপিয়ে উঠে বসিলাম আর বলতে লাগলাম, শুনিতে পাও নাই সমস্ত আকাশ ভরিয়া হা করিয়া একটা হাসি বয়ে গেল? তিনি হাসিয়া কইলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ একঝাঁক পাখি উড়িয়া গেলে তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময় উত্তরের দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চরিবার জন্য আসিতেছিল। কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটু উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটি কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বরানগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকে সৌন্দর্যে আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধদ্বার অনেকদিন পর ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছালাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবরলীন ভুজাঙ্গিনীর মতো কৃষ্ণ নির্জীবভাবে সুদীর্ঘ শীতনিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে জনশীর্ণ তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধুধু করিতেছে, এবং দক্ষিণের উচ্চ পাড়ের উপর গ্রামের আমবাগানগুলি এ রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোড়হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘোরে এক একবার পাশ ফিরিতেছে, এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুজনে বেড়াইতে বেড়াইতে বহুদূর চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণছায়া মিলাইয়া যাইতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সে অন্তহীন শুভ্র বালির চরের ওপর যখন অজস অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়ে গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুজন ভ্রমণ করিতেছি।
একটি লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হয়ে আসিল, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইলেন, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নাহিলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল, আমাদের ঘর নাই, দান নাই, কোথাও ফিরিবার নাই। এমনি করিয়া হাতে হাতে ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়া অবারিতভাবে চলিয়া যাইবে। এইরূপ চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম, সেই বালুকারাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরে যাওয়ার পর সেইখানে জল বাঁধিয়া আছে। সেই মরুবালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নিষুপ্ত নিশ্চল জলটুকুর উপর একটা সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুজনে দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল। তার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলে ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল, ওকে 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 গো। আমি চমকিয়া উঠিলাম। আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুজনে বুঝলাম, এই শব্দ মানসিক নহে, অমানসিকও নহে, চরবিচারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোকসমাগম দেখিয়া চকিত হইয়া উঠিয়াছে। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুজনে তাড়াতাড়ি বোটে ফিরিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমিয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুষুপ্ত মনোরমার দিকে একটি মতো দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবল জিজ্ঞাসা করতে লাগলেন, ওকে গো, ওকে বোন, ওকে। তাড়াতাড়ি উঠিয়া দেশলা জ্বালিয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া বোট দুলাইয়া আমার সমস্ত ঘরমাক্ত শরীরে রক্ত হিম করিয়া দিয়া হা 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 করে একটা হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়া বাহিরে চলে গেল। পদ্মা পার হইল, পদ্মার চর পার হইল, তার পর্বটি সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল। যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণ ক্ষীণতর ক্ষীণতম হইয়া আসিয়া সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যু দেশ ছাড়িয়া গেল। ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনা করি নাই। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে, এবং সেই শব্দ যতই দূরে যাইতেছে, কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়িতে পারিতেছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল, তখন ভাবিলাম, আলো নিভাইয়া না দিলে ঘুমাইতে পারিব না। যেমন আলো নিভাইয়া শুনিলাম, অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলে উঠিল, ওকে ওকে আমার বুকের রক্তের ঠিক সমান্তালে ক্রমাগতই ধ্বনি হইতে লাগিল। ওকে 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 গো, বলো না। সেই ওকে গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিয়া তাহার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া সেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল। ওকে 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 গো। বইতে বইতে দক্ষিণবাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন। তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। আমি তাকে স্পর্শ করিয়া কইলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দগ্ধ করিয়া নিভিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম, বাহিরে আলো হইয়াছে। কাক ডাকিয়া উঠিল, দোয়েল শীষ দিতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ির ক্যাটক্যাট শব্দ জাগিয়া উঠিল। তখন দক্ষিণবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলিয়াছেন, সেই জন্য
যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। সৃষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া আকস্মাৎ উঠিয়া দ্রুতবেগে চলিয়া গেলেন। সেই দিন অর্ধরাতে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল, ডাক্তার ডাক্তার। এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে। গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো আপনাদের কাছে যদি কোনো সত্যি ঘটনা থেকে থাকে ভূতের বা ভৌতিক বা অলৌকিক, তা আমাকে পাঠাতে মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে।